জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও তোমাদের জন্য, যে যারা মনে করো যারা ওয়েস্টার্ন ফিলসফি রয়েছে, সেই ওয়েস্টার্ন ফিলসফির একটা টপিক আজকে নিয়ে এসেছি। যে ওয়েস্টার্ন ফিলসফিতে তোমাদের যেমন ফোর্থ সেমিস্টারের বিষয় তো রয়েছে, যে ডেকার্তের ফিলসফি, তার র্যাশনালিজম, ইমপ্রিসিজম, এই দুটো বিষয় তো রয়েছে। তার মধ্যে থেকে আজকে ডেকার্তের ফিলসফির থেকে আজকে তার সংশয় পদ্ধতি, সেই সংশয় পদ্ধতিকে আমরা জানবো আজকে। কিভাবে এই সংশয় পদ্ধতি কিভাবে ডেকার্ট ব্যাখ্যা করেছেন এবং কিভাবে সেই বিষয়কে দেখেছেন, সেটাই আমরা তার ক্ষুদ্র অংশকে আজকে দেখব। তো অনেকেই বলেছিল যে কবে থেকে ক্লাস শুরু হবে, তো আজকে থেকে দেখো ক্লাস শুরু হয়ে গেল এখানে। তো আজকে আমরা দেখব মেথড অফ ডাউট, ডেকার্তের মেথড অফ ডাউট। রেনে ডেকার্ত, আমরা সবাই জানি রেনে ডেকার্ত একজন বুদ্ধিবাদী দার্শনিক। তিনি কিভাবে তার সংশয় পদ্ধতিকে ব্যাখ্যা করছেন বা কিভাবে দেখতে হচ্ছে, আমরা সেই বিষয়কে আজকে টোটাল দেখব। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে, তোমাদের কাজেও দেবে। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই আমাদের ভিডিওতে। তো তোমরা এখানে দেখো, তোমাদের প্রথম যে বিষয়টা আমি একটা ইন্টারফেস তৈরি করেছি এখানে, ডেকার্টস মেথড অফ ডাউট। এই বিষয়টা এইভাবে আমরা জানি, বা তার আরো এটাকে অন্যভাবে বলা যেতে পারে। তো আমি দেখেছি মেথড অফ ডাউট, ডেকার্তের সংশয় পদ্ধতি। এই সংশয় পদ্ধতিকে যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, এই সংশয় পদ্ধতি ডেকার্ত কিভাবে বলছেন সেই বিষয়কে আমাদের দেখতে হবে। তো চলো এখানে দেখো, ডেকার্তের সংশয় পদ্ধতিকে আমাদের যদি জানতে হয় বা বুঝতে হয়, তাহলে তার কয়েকটি বিষয়কে কেন্দ্র করে আমাদের কিন্তু বুঝতে হবে যে তিনি কিভাবে বিষয়কে দেখছেন, কিভাবে বিষয়কে ব্যাখ্যা করছেন। সেই বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের কিন্তু ডেকার্তের ফিলসফিকে বুঝতে হবে। তো দেখো, যদি ডেকার্তের এই সংশয় পদ্ধতিকে আমরা জানতে চাই, তাহলে আমাদের সবার প্রথমে যে তিনটি বিষয়কে দরকার, এই যে এখানে দেখো সংশয় যে পদ্ধতিটি রয়েছে, এই সংশয় পদ্ধতি একটা তো পদ্ধতি, একটা প্রসিডিওর। কি প্রসিডিওর? যে কোনো একটা সত্যকে, অর্থাৎ জ্ঞান কিভাবে পাই, সেখানে পৌঁছানোর একটা পদ্ধতি। তাহলে কারণ এখানে বিষয়ত্ব দেখো, ওয়েস্টার্ন ফিলসফিতে কয়েকটি সমস্যা, যেমন প্রথমে তো জ্ঞান কি এই বিষয়ে এক ধরনের আলোচনা চলছিল, হোয়াট ইজ দ্য সোর্স অফ নলেজ, জ্ঞান কি এটা নিয়ে চলছিল। কিন্তু পরবর্তীতে আলোচনা হয় যে এর সোর্স কি। তো এখানে তৈরি হয়, কেউ বলছে বুদ্ধির মাধ্যমে আমি জ্ঞানকে পাই, আর কেউ বলছে না, আমার জ্ঞান হয় অভিজ্ঞতার মাধ্যমে। তো এইরকম একটা পদ্ধতিতে সংশয় পদ্ধতি তৈরি করেছেন কে, ডেকার্ট। যে ডেকার্ট বলছেন জ্ঞান আমরা বুদ্ধির মাধ্যমে পাই, কিন্তু পদ্ধতি কি? তার পদ্ধতির নাম হচ্ছে সংশয় পদ্ধতি। তাহলে এই সংশয় পদ্ধতিতে আমাদের কাছে কি কি আছে দেখো, তিনটি বিষয়, মানে তিনটি বিষয়কে আমাদের জানতে হবে, তিনটি অংশকে আমাদের কিন্তু বুঝতে হবে। এই সংশয় পদ্ধতিকে তিনটি অংশে কিন্তু ভাগ করা যেতে পারে। এক হচ্ছে, মানে প্রথমে যে প্রথম অংশে তিনি যুক্তি দিয়েছেন, তারপরে চারটি নিয়মকে ব্যাখ্যা করেছেন, এবং তারপরে জ্ঞানকে ব্যাখ্যা করেছেন। আর এই তিনটিকে হারমোনাইজ করলেই কিন্তু একটা সংশয় পদ্ধতি তৈরি হবে। তো আমাদের এটাকেও জানতে হবে, এটাকে কি বলছেন, এটাকে কিভাবে বলছেন, সেই বিষয়কে আমাদের কিন্তু জানতে হবে। তা চলো দেখি। তার আগে আমরা একটু জেনে নিই যে এই যে ডেকার্তের সম্পর্কে আমরা জানছি, কিন্তু ডেকার্তকে একটু জানবো না তা তো আর হয় না। ডেকার্ত ছিলেন একজন ফরাসি দার্শনিক। তিনি সেই ফ্রান্সের তুরিন শহরে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। কত? 1596 খ্রিস্টাব্দে 31শে মার্চে তিনি জন্মগ্রহণ করেছিলেন। একজন তিনি মহান গণিতজ্ঞ ছিলেন। ওনাকে অ্যাকচুয়ালি অ্যানালাইটিক যে অ্যালজেব্রা রয়েছে বা যে বীজগণিত রয়েছে, মানে অ্যানালাইটিক বোধহয় জিওমেট্রি যেটা, সেখানে তিনি কিন্তু বিশেষজ্ঞ, তার জনক বলা চলে, তাকে জনক বলেন অনেকে, এই জন্য তাকে কিন্তু একজন বিশেষ গণিতজ্ঞ বলা হয়। এবং তিনি কিন্তু বুদ্ধিবাদেরও জনক। বুদ্ধিবাদ বলতে এইমাত্র আমি কিছুক্ষণ আগেই বলেছি, যারা মনে করেন যে বুদ্ধি হচ্ছে কি, যে জ্ঞান লাভের একমাত্র পথ, বুদ্ধির মাধ্যমেই আমরা জ্ঞানকে লাভ করতে পারি, বুদ্ধির মাধ্যমে আমরা জ্ঞানকে অর্জন করতে পারি। এবং তিনি এক ধরনের খামখেয়ালিপনাই, মানে অ্যাকচুয়ালি এক রানীর খামখেয়ালিপনায় তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। কারণ তিনি ঠান্ডাকে ভোগ করতে পারতেন না, অনেকটা দূর তাকে শিক্ষা দিতে যেতে হতো। এবং তিনি মৃত্যুবরণ করেন 1650 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির 11 তারিখে।
তো আমরা একটা সংক্ষিপ্ত তার জীবনীকে জেনে নিলাম। এবার দেখো আমাদের কি কি জানতে হবে, কি কি বিষয়কে আমাদের বুঝতে হবে। ডেকার্তের এটা ছবি, তার বিষয়কে আমাদের জানতে হবে যে তিনি কি বলছেন। তিনি বলছেন সব কিছুকেই সংশয় করতে হবে, বা সব কিছুকেই সংশয় করা যায়। সবকিছুকে সংশয় করা যায় বলতে এই যে যে ধরো সবকিছুকে সংশয় করা যায়, অর্থাৎ যা আমার চিন্তার ক্ষেত্রে, অর্থাৎ জ্ঞানের চিন্তার ক্ষেত্রে স্ববিরোধী নয়, তাকে আমরা সংশয় করতে পারি। তাহলে আমি কোনো বিষয়, তিনি এরকম বলেননি সবাইকে অস্বীকার করেননি, তিনি বলছেন সবারটাই ঠিক আছে, কিন্তু আমি কি করতে পারি, আমি প্রত্যেকটা বিষয়ে সংশয় প্রকাশ করতে পারি। এই যে তার স্কেপটিসিজম, এই যে তার দার্শনিক তত্ত্ব, এই দার্শনিক তত্ত্বকে যদি ব্যাখ্যা করতে হয়, দেখো কিভাবে করতে হচ্ছে যে সবকিছুকে সংশয় করা। তার মানে কেমন সংশয়? যেমন ধরো যা চিন্তার ক্ষেত্রে স্ববিরোধী নয়, এমন সব বিষয়কে আমি সংশয় করতে পারি। তার মানে তিনি বলছেন যে এই যে স্কোলাস্টিক দর্শন, সেই স্কোলাস্টিক দর্শনকে তিনি অস্বীকার করছেন না, শুধু সেই সত্যতায় তিনি সংশয় করছেন যে আমি অবশ্যই করতে পারি। কেন? কারণ তিনি বলছেন যে এই যে যে ফিলসফির এমন কোনো মত নেই যে মতের মধ্যে আমাদের কি হতে পারে, ঐক্য মত রয়েছে। সব দর্শনের সব তত্ত্বেই আমাদের অনৈক্য, অনৈক্য আর অনৈক্য। তাহলে যেমন সায়েন্সের ক্ষেত্রে, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যেখানে রয়েছে 2+2=4, এটা দেখো তোমার কাছেও যা, আমার কাছেও তাই, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে সেম। কিন্তু দার্শনিক তত্ত্বে এরকম হবে না কেন? তার মানে এই তত্ত্বের যে পদ্ধতি, তার মধ্যে কিছু সমস্যা রয়েছে, আর সেখানেই তিনি সংশয় করছেন। তাহলে যা আগুন যেমন দহন করে, তাহলে আগুন দহন করে না, এটা আমার চিন্তার ক্ষেত্রে স্ববিরোধী নয়, তাহলে এটাকে আমি কিন্তু সংশয় করে দেখতে পারি। তারপরে যখন দেখব যে না আগুন দহন করে, তাহলে আমার যথার্থ জ্ঞান হবে। তিনি আরো বলছেন যে মনে করো কোনো একটা দার্শনিককে বা কোনো একটা তত্ত্বকে আমরা যদি পড়ি, তাহলেই কিন্তু দার্শনিক হওয়া সম্ভব নয়। আমরা সেটা সম্পর্কে, সেই তথ্যের একটা পুঞ্জীভূত, অর্থাৎ আমরা একটা ধাপ 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 আমার ভেতরে সজ্জিত হলো, কিন্তু আমার মধ্যে দার্শনিক সত্তা কোথায়? তার মানে যার মধ্যে সেই সত্তা নেই, তার মানে সেই কোশ্চেন নেই, যার মধ্যে সেই ভাবনা নেই, যার সংশয় করার ক্ষমতা নেই, যে মেনে নেয়, সে তো ইনফ্লুয়েন্সড হয়, কিন্তু তৈরি হয় না ফিলসফি তার থেকে। সে ধরো ডেকার্তের ফিলসফি শুনছি, তাতে আমার কি হচ্ছে? আমার তাতে শুধুমাত্র ডেকার্ত সম্পর্কে জ্ঞান তৈরি হচ্ছে, কিন্তু আমার ফিলসফি কোথায়? ডেকার্ত এটাকেই বলতে চাইছেন, তাই তিনি বলছেন সবকিছুকে সংশয় করো। তিনি বলছেন এই যে পুরানো দর্শন পরিত্যাগ করেছেন, তাহলে সবকিছুকে সংশয় করেছেন, পুরানো দর্শনকে পরিত্যাগ করেছেন। অর্থাৎ তিনি বলছেন যে ওই দর্শন যদি ঠিকই থাকতো, তাহলে আমার কি হতো? আমার তো যথাযথ তত্ত্ব পেতাম, তাহলে সেটা তো হচ্ছে না। আমার কি হচ্ছে? বারে বারে সবার সঙ্গে মতবিরোধ, মতবিরোধ, এ একটা বলছে তো ও আলাদা। তাহলে এক্ষেত্রে তিনি কি বলছেন? আমি তোমার দর্শনকে পরিত্যাগ করছি না, তোমার দর্শনের পন্থাকে পরিত্যাগ করছি। তাহলে তোমার দর্শনকে আমি সংশয় করছি। এই যে স্কোলাস্টিক যে ফিলসফিকে তিনি কি করছেন? তা বাদ দিয়ে দিচ্ছেন। আরো তিনি বলছেন যে এই যে নিশ্চিত এবং সত্য জ্ঞানের অন্বেষণ একটি নতুন শুরু করতে হবে। তাহলে আমাদের কেমন দরকার? যে 2+2=4। তাহলে সত্য জ্ঞানকে অন্বেষণ করতে গেলে আমাদের একটা সার্টেন নলেজ দরকার। এবং তিনি দেখবে তোমাদের একটা ফিলসফি আমি অলরেডি এটা দিয়ে দিয়েছি সহজাত ধারণার উপরে। সেখানে তিনি বলছেন যে একটা জ্ঞানকে কেমন হতে হবে? একটা জ্ঞান সবসময় হবে ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট, মানে স্পষ্ট এবং বিবিক্ত। তাছাড়া কোনোভাবে আমাদের সত্য জ্ঞান হতে পারে না, সেটা নিশ্চিত হতে পারে না, সেটা সার্টেন হতে পারে না। তাহলে একটা জ্ঞানকে কি হতে হবে? একটা নিশ্চিত এবং সত্য জ্ঞানের যে খোঁজ করতে হবে, এটা একটা শুরু, মানে শুরু আমাদের তো দিতে হবে, স্টার্ট তো দিতে হবে। তিনি যেমন করে বলছেন যে মেড এ নিউ স্টার্ট টু সিক সার্টেন দ্য ট্রুথ নলেজ বা ট্রু নলেজ। এই যে এখানে আমাদের একটা সত্য জ্ঞানকে অনুসন্ধান করতে হবে। তাহলে এগুলি আমাদের কনটেক্সট, এগুলিকে আমরা জানবো। এবং দেখো এখানে নিশ্চয়তা যে গণিতে নিহিত আছে, নিশ্চিততা, একদম সার্টেনিটি যে 2+2=4 হয়, সেটা তো
আমাদের কিসে নেই? আমাদের ফিলসফিতে নেই। তাহলে আমাদের ফিলসফিকে কি করতে হবে? গণিতের মতো নিশ্চিত তৈরি করতে হবে। দেখো নিচেরটায় তিনি বলছেন দর্শনেরও এক ধরনের নিশ্চিততা অর্জন করা প্রয়োজন, যাতে আমি যেটাকে যা বলছি তাহলে তুমিও সেটাকেই বলছো। তাহলে কি হবে? একটা যথাযথ ফিলসফি, যথাযথ বিষয় তৈরি হবে। যেমন ধরো 2+2=4 হচ্ছে, আর দর্শনের ক্ষেত্রে দ্রব্য কি? দ্রব্য কতগুলি গুণের সংমিশ্রণ। কেউ কেউ বলছে দ্রব্য স্বয়ং সম্পূর্ণ, কেউ কেউ বলছে দ্রব্যই ঈশ্বর। তাহলে এই দ্রব্য, ইন্ডিয়ান ফিলসফিতে ঈশ্বরকে দ্রব্য বলা হয়নি। তো এই যে সমস্যা, এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন আমাদের ডেকার্ত, রেনে ডেকার্ত। তিনি তার কিসের মাধ্যমে? গাণিতিক পদ্ধতির মাধ্যমে। তো চলো এবার সামনে আরো বিষয়কে তাহলে দেখি। এটা আমাদের বিষয় প্রসঙ্গ ছিল, এই সবগুলি বিষয়কে আমরা আস্তে আস্তে জেনে যাব আরো। এখানে দেখো সংশয় পদ্ধতিকে, আমরা যে বিষয়টা রয়েছে সংশয় পদ্ধতির 3টি যুক্তি রয়েছে। সংশয় পদ্ধতির যে, তাহলে আমরা যে প্রথমে তোমরা দেখলে এখানে দেখো আমি এখানে বানিয়ে দিয়েছি, এই যে দেখো এখানে এই যে সংশয় পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে আমাদের 3টি যুক্তিকে আগে দেখতে হবে, তারপর 4টি নিয়মকেও দেখতে হবে, এবং জ্ঞান কি সেটাকেও দেখতে হবে। তাহলে এবার আমরা কি দেখবো? তাহলে আমরা 3টি যুক্তি, এই 3টি যুক্তি কি বলছে? একটা হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতার যুক্তি, একটা স্বপ্নের যুক্তি, আর একটা মন্দ শয়তানের যুক্তি। তাহলে আমরা চলো একে একে দেখি। তো ইন্দ্রিয় অভিজ্ঞতার যে যুক্তিটি রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ইন্দ্রিয় অভিজ্ঞতার যুক্তিতে তিনি কি বলছেন? যে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যা দেখি তা যথার্থ জ্ঞান হতে পারে না। কেন? কারণ তিনি এখানে বলেই দিয়েছেন ইন্দ্রিয় অভিজ্ঞতা বা ইন্দ্রিয় উপলব্ধি জ্ঞানের নির্ভরযোগ্য উৎস হতে পারে না। কেন? কারণ আমরা যা বিষয়কে দেখি তা সবসময় তো সত্য হয় না। যেমন দূর থেকে চাঁদকে তুমি দেখছো, চাঁদ তো এইরকম একটা গোল দেখা যাচ্ছে, কিন্তু সেটিকে আসলে এরকম একটা থালার মতো, আসলে তো নয়। তাহলে যেমন এখানে উদাহরণ হিসেবে যদি আমরা বলি, যেমন সর্প এবং রজ্জুর কথা যদি আমরা বলি, যেমন অনেক সময় আমরা দূরে দড়িকে দেখে সাপ ভাবি, তাহলে এটা তো আমার ইন্দ্রিয় অভিজ্ঞতা। কোথায়? এখানে যথার্থ যুক্তি তো হলো না, বা যথার্থ তো জ্ঞান লাভও হলো না। তাহলে এখানে আমার কি করতে হবে? সংশয়কে প্রকাশ করা যেতে পারে। তাহলে সংশয় পদ্ধতির একটা অংশের মধ্যে এটা একটা দেখো যুক্তি। তাহলে ইন্দ্রিয় অভিজ্ঞতাকে আমরা কি করতে পারি না? আমরা কোনোভাবেই নির্ভরযোগ্য জ্ঞানের উৎস হিসেবে বিবেচ্য করতে পারি না। তাহলে এখানে দেখো তোমাদের এখানে যদি একটু বলা হয়, তাহলে এই যে দড়ি দেখে সাপের, তাহলে এইখান থেকে তিনি যে সার্টেন নলেজকে তিনি পাচ্ছেন, সার্টেন নলেজ তিনি কি পাচ্ছেন? কেন তিনি এই ইন্দ্রিয় উপলব্ধিকে তিনি স্বীকার করছেন না? একমাত্র দেখো তিনি প্রথমেই বলে নিয়েছেন দ্য নলেজ কিভাবে আসবে? জ্ঞানের মাধ্যমে আসবে, রিজনের মাধ্যমে আসবে। তার মানে আমার বুদ্ধির মাধ্যমে আসবে। আমি রিজনকে ইউজ করব নাকি অভিজ্ঞতা। অভিজ্ঞতা তো সবসময় বিষয়কে প্রকটিত করে না, কিন্তু তিনি তাই সহজাত ধারণাকে তিনি স্বীকার করে নিয়েছেন। যদি তোমরা সহজাত ধারণাকে না দেখো, ভিডিওর ডেসক্রিপশনে থেকে যাবে, তোমরা সেটাকে দেখে নিও। আই বাটনেও থাকতে পারে, সেখানেও দেখে নিও। আর না তো ভিডিও দেখবে কোনো একটা ওয়েস্টার্ন ফিলসফি বা কোনো একটা ইসের মধ্যে দেওয়াই রয়েছে, তোমরা বিশেষত ডেসক্রিপশন বক্সে দেখে নিও। ইনেট আইডিয়াকে তিনি বলছেন যে আমাদের জ্ঞান জন্মগতভাবেই আমাদের ভেতরে থাকে, কিন্তু সেটা আমাদের কি প্রচ্ছন্ন অবস্থায় থাকে, সেটাকে আমরা কি করি? বুদ্ধির মাধ্যমে সেটা প্রকটিত করি। ঠিক আছে? তো এইরকম দেখো, এই হিসেবে তিনি যেহেতু রেশনালিস্ট, তিনি কি করবেন? তিনি কোনোভাবেই এটাকে মানবেন না। স্বপ্নের যুক্তি তিনি বলছেন যে এমনও তো হতে পারে যে আমরা কোনো জ্ঞানকে যখন নিচ্ছি সেটা স্বপ্নে দিচ্ছি বা স্বপ্নে আছি, তাহলে আমি বুঝবো কেমন করে? এখান থেকে দেখো তোমাদের অনেক টপিক কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে, তো টেনশনের কোনো কারণ নেই। দেখো এখানে তিনি বলছেন যে এমন তো হতে পারে যে আমি হাঁটছি যে এটা তো আমার স্বপ্নও হতে পারে। এটা সার্টেনিটি কোথায়? এখানে সার্টেন নলেজটা কোথায়? আর এখান থেকেই তিনি কিন্তু চলে এসেছেন মাইন্ড অ্যান্ড বডি। দেখবে মাইন্ড বডিরও আমি কিন্তু একটা ভিডিও কিন্তু দিয়েছি ডেকার্তের, তোমরা সেটাও দেখে নিয়ে একদম পরিষ্কার হয়ে যাবে এই যুক্তিটি। যে ধরো মাইন্ড অ্যান্ড বডি, যে আমি যে হাঁটছি
সেখানে কিন্তু আমার মাইন্ড কিন্তু কি রয়েছে, আমার মাইন্ড তো আমার সঙ্গে রয়েছে, চেতনা এবং বডির মধ্যে যে কনসাসনেস অ্যান্ড এক্সিস্টেন্স যে বিষয়টা রয়েছে সেটা তোমরা একটু দেখে নিও। তাহলে এমনও হতে পারে আমরা এখানে হাঁটছি, স্বপ্ন দেখছি, তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু কোনোভাবেই কিন্তু এই যুক্তিকে স্বীকার করা যাবে না। কেননা এখানে যখন যে স্বপ্নের যুক্তিকে তিনি রিফিউট এই কারণেই করছেন, কারণ এখান থেকে তিনি শুরু করছেন মাইন্ড অ্যান্ড বডিকে, যে যখন আমি স্বপ্ন দেখছি, যখন আমার মাইন্ড রয়েছে, আমার মাইন্ড যখন রয়েছে, তাহলে আমি চিন্তা করছি, ঠিক আছে? তাহলে আমি যখন চিন্তা করছি তাহলে চিন্তন কর্তা হিসেবে কেউ না কেউ থাকবে, আর এখানে কিন্তু তার এক্সিস্টেন্স তৈরি হচ্ছে। এখান থেকে তিনি গডের ধারণাতেও উপনীত হচ্ছেন। এর পরের দেখবে এক যুক্তি রয়েছে সেখানে, এখানেও কিন্তু দেখো সেই সাবস্ট্যান্স থেকে তিনি গডকে প্রতিষ্ঠা করতে চলছেন। তো তোমরা একটু ওখানে ভিডিওটা দেখে নিও। এরপরে রয়েছে দেখো মন্দ শয়তানের যুক্তি। তিনি বলছেন এমনও তো হতে পারে যে আমাদের যে জগৎকে বা আমাদেরকে নিয়ন্ত্রণ করছে এমন কোনো একটা শয়তান বা অশুভ শক্তি হতে পারে যে আমাদেরকে কি করছে, নিয়ন্ত্রণ করছে। তাহলে এক্ষেত্রে তো মন্দ মানে শয়তান কি করছে, আমাদেরকে তাহলে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে দেখো আমাদের যেটা আমরা দেখছি আসলে সেটা নেই, কিন্তু সেই মন্দ শয়তান কি করছেন, সেই বিষয়কে উপস্থাপন করছেন। যেমন তোমরা ভিডিও গেম খেলো, দেখবে পাবজি, ফ্রি ফায়ার যাই খেলো, তুমি খেলছো কিন্তু ভেতরের ক্যারেক্টার ঠিক একই সেম প্লে করছে। তুমি যেমন যদি অন্যকে মারতে দাও তাহলে দেখবে তুমি মারা যাচ্ছ, কিন্তু সে ইচ্ছে করে সে কোনোভাবেই কিন্তু কি হতে পারে না, সারভাইভ করতে পারে না। তাহলে এখানেও আমরা সেই ভিডিওর ক্যারেক্টারের মতন হতে পারি। আর মন্দ শয়তান যে রয়েছে, অর্থাৎ ইভিল যে রয়েছে, ডেমন ইভিল যে রয়েছে, সে দেখালো আমাদেরকে কি করছে, আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। আর এখান থেকেই তিনি গডের ধারণায় উন্নীত হয়েছেন। এখান থেকেই তিনি কি করেছেন, এক্সিস্টেন্স অফ গডকে তিনি এখানে বলছেন যেহেতু মন্দ শয়তান রয়েছে তাহলে তার ভালোত্বও কিছু থাকবে, তাহলে সেটাকে তিনি নাম দিচ্ছেন কি গড। দ্য গড ইজ অ্যাবসলিউট, যে তিনি বলছেন সাবস্ট্যান্স, একদম সর্বোত্তম সাবস্ট্যান্স তিনি বলছেন। তো এই হলো আমাদের তিনটি যুক্তি ছিল, যে আমরা এই তিনটি যুক্তিকে সংশয় পদ্ধতিতে ইউজ করব। এবং দেখো তারপর চারটি সূত্রকে তিনি ব্যাখ্যা করছেন, চারটি সূত্রকে তিনি কিভাবে রেখেছেন সেই বিষয়কেও দেখো। তাহলে এইবার দেখো আমরা আস্তে আস্তে আর একটু এগিয়ে যাই। দেখো এখানে রয়েছে যে বিষয়টি, যে আমাদের যে দার্শনিক যে সমস্যাটা রয়েছে সেখানে চারটি আরো সূত্র তিনি দিয়েছেন। চারটি সূত্র কি, আমরা ট্রুথকে কিভাবে পৌঁছতে পারি সংশয় পদ্ধতির মাধ্যমে, সেখানে তিনি বলছেন যে চারটি সূত্রের মধ্যে যে আমরা দার্শনিক সমস্যার সমাধান করতে পারি এই চারটি নিয়ম ব্যবহার করে, তা আমরা কি করতে পারি, নির্দিষ্ট সত্যেও পৌঁছাতে পারি। তাহলে আমাদের কাছে প্রথমে থাকলো তিনটি সূত্র, থাকলো তিনটি সূত্র, তিনটি যে নিয়ম ছিল সেই তিনটি নিয়ম ছিল আমাদের কাছে কি, যে সেন্স পারসেপশনস, তারপরে ড্রিম আর্গুমেন্ট, সেন্স পারসেপশন আর্গুমেন্ট, ড্রিম আর্গুমেন্ট, আরেকটা রয়েছে ইভিল ডেমন যে মন্দ শয়তান যুক্তির একটা আর্গুমেন্ট রয়েছে। আর এখানে আমাদের রয়েছে চারটি সূত্র। তাহলে চারটি সূত্র দেখো, প্রথম সূত্রতে বলা হয়েছে যে সব প্রমাণিত নয় এমন কিছুকেই সত্য বলে গ্রহণ করবেন না। তার মানে আমার কাছে যা প্রমাণিত নয় তাকে কোনোভাবেই কি করা যাবে না। তাহলে এখানেও দেখো ঠিক সেম কেস রয়েছে, সব প্রমাণিত নয় বা সব প্রমাণ নয়, সেলফ এভিডেন্ট নয় এমন কিছুকেই সত্যরূপে গ্রহণ করবে না। সেলফ এভিডেন্ট বলতে তিনি বলছেন যে তুমি যে কোনো বিষয়কে শুনে সেটাকে সংশয় করো, সেটাকে প্রুভ করে দেখো, তাহলে না বোঝা যাবে যে এটা কতটা গ্রহণযোগ্য। এখানে কিন্তু অনেকেই বলেন যে স্কেপটিক ফিলসফার বলেন, আসলে স্কেপটিক ফিলসফার কিন্তু এটাকে এইরকম করে বলা হচ্ছে না। স্কেপটিক তো কারোটা মানবেই না এবং তাকে সংশয় করবে, এটি তো, কিন্তু এখানে তার কিন্তু প্রুফ দেবেন উনি। তার মানে আগুন দহন করে, আমি সংশয় করতে পারি, আগুন দহন করে না, কারণ আমার চিন্তার ক্ষেত্রে স্ববিরোধী নয়। এবার তাহলে আমি কি করতে পারি, তাহলে আগুন আমি হাত দিয়ে দেখতে পারি এবং তাহলে কিন্তু আমি একটা সার্টেনিটি পাবো। আর এক্ষেত্রে তিনি দেখছেন যে চিন্তা
তো এই জায়গা থেকে বেরিয়ে আসে আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম এক্সিস্ট, এটাও একটা আলাদা থিওরি। দেখো তাহলে ইনেট আইডিয়া একটা, মাইন্ড বডি রিলেশনস একটা, আই থিঙ্ক দেয়ার ফর কজিটো আর্গো সাম এটা একটা থিওরি। এগুলি সব আস্তে আস্তে হবে। তো এটা থেকে মনে করো শুরু। এরপরে রয়েছে দেখো 2 নাম্বার রয়েছে সমস্যাগুলিকে সহজতম অংশে ভাগ করো। তার মানে কোনো একটা ঘটনা আছে যেটা একটা তোমার কাছে দেখলো প্রবলেম হতে পারে, সেটাকে কি করতে হবে, টুকরো 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 করে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমি যদি সেই ঘটনাগুলিকে টুকরো টুকরো হিসেবে ভাগ করি, তাহলে আমি যদি সেই বিষয়গুলিকে টুকরো টুকরো হিসেবে ভাগ করি, তাহলে প্রতিটি অংশকে আলাদা আলাদা করে তাকে বিশ্লেষণ করা যেতে পারে এবং করা যাবে। যেমন ধরো যারা ইনভেস্টিগেশন অফিসার হয় বা সিআইডি যারা দেখো বা ক্রাইম পেট্রোল দেখো, তারা দেখবে পুলিশ কি করে, কোন একটা ঘটনা হয় তোমাদের সামনে, তো এরকম ছবি তাদের তৈরি হয় না, তারা কি করে, তারা প্রথমে টুকরো টুকরো সমস্যা দেখবে ডেড এন্ড এসে যায়, সেখানে আবার নতুন করে ভাবতে হয়। তাহলে প্রত্যেকটা পার্টকে আলাদা 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 করে দাও, তাহলে কি হবে, তোমাকে ছোট ছোট ঘটনা হবে। এবার ছোট ঘটনাকে ব্যাখ্যা করো, ব্যাখ্যা করে তারপর সম্পূর্ণ ঘটনাকে একটা অ্যাসেম্বল করো, 1 2 3 4। যেমন ধরো আমি করেছি, ধরো এখানে দেখো প্রথমে একটা পার্ট, তারপর একটা পার্ট, তারপর একটা পার্ট, তারপর একটা পার্ট, আর তখন তোমার কাছে মনে হচ্ছে ও আচ্ছা বিষয়টা এরকম ছিল, কিন্তু বই পড়লে দেখালো বোঝা যাচ্ছিল না। ঠিক সেম কেস। তাহলে তিনি একদম যথার্থ বলছেন, কোনো একটা যদি সমস্যা তোমার হয়, তাহলে সেই বিষয়গুলিকে কি করতে হবে, সিম্পল পার্ট 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 কি করতে হবে, ভাগ করে দিতে হবে এবং সব পার্টকে তুমি বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে সেই সবগুলিকে একসঙ্গে যোগ করে দাও, দেখবে তোমার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে। আরেকটা তিনি বলছেন এখানে, দেখো আরেকটা বলছেন কি, সহজ থেকে জটিল পর্যন্ত প্রক্রিয়া করে সমাধান চেষ্টা করতে হবে। তাহলে তুমি ধরো, যেমন ধরো বাচ্চাদের দেখবে অ আ লেখা খুব কষ্ট প্রথমে, এবার হঠাৎ করে যদি দিয়ে দেওয়া যায় 2 এর ঘরের নামতা, তাহলে কিন্তু তার কাছে কিন্তু সমস্যা। তাহলে এই কি করে যেতে হবে, ধরো তুমি যেমন ফিলসফিকে পড়ছো বা ফিলসফিকে বুঝতে পারছো না, তা তোমার নিচু স্তরের ফিলসফি থেকে শুরু করতে হবে, যে আসলে মূল সূত্রটা কোথা থেকে। যেমন ডেকার্তের ফিলসফি একদম প্রথমেই দেখা গেল কেউ মাইন্ড বডি রিলেশনকে পড়তে গেল, তার কাছে কঠিন হয়ে যাবে। তার আগে বুঝতে হবে তার প্রেক্ষাপট কি, তিনি একজন বুদ্ধিবাদী দার্শনিক, তার কেন তিনি এই ফিলোসফি তৈরি করলেন এবং তার সমস্যা কি, তারপরে পড়তে হবে তোমার ফিলসফির যে মেথড, তারপরে তোমাকে পড়তে হবে আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম এক্সিস্ট, সহজাত ধারণার থিওরি। এগুলি পড়ে না তারপরে যেতে হবে তোমার মাইন্ড বডি রিলেশন। তারপরে কিন্তু রয়েছে গডের ধারণা এবং গডের যে অস্তিত্বের যে ধারণা তিনি দিয়েছেন। তুমি হঠাৎ করে ওখানে গিয়ে হাজির হয়ে গেলে তুমি তো কিছুই বুঝতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে, সহজ থেকে জটিলে যেতে হবে, নাকি জটিল থেকে সহজ। তুমি সবসময় চেষ্টা করবে, সিঁড়ি ওঠার সময় আমরা কি করি, একবারে লাফ দিয়ে 10 নাম্বার সিঁড়িতে উঠি না, নিশ্চয়ই আমরা সবার প্রথমে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এরকম করে উঠি, নিচে থেকে উপরে নাকি উপর থেকে নিচে। তারপরে আরেকটা রয়েছে দেখো, সমস্ত সম্ভাবনা মাত্রা থেকে ফলাফলের গণনা এবং পরীক্ষা করা। তার মানে বলছেন যে সবকিছু যে বিষয়গুলি রয়েছে তুমি যা দেখছো, এবার সবগুলিকে দেখে অ্যাসেম্বল তো করে দিলে, একটা কনক্লুশন পাচ্ছ, তারপরেও তোমাকে দেখতে হবে, আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আমার কোনো কিছু ছুটে গেল কি না। কোনো কিছু ছুটে গেলে তো হবে না ভাই, তোমাকে কি করতে হবে, সম্পূর্ণ বিষয় 4টা নিয়মের মাধ্যমে তুমি কি করতে পারো, তুমি সংশয় পদ্ধতিতে তুমি জ্ঞানকে লাভ করতে পারো। তাহলে 3টি যুক্তি রয়েছে, 3টি যুক্তি, এখানে রইল 4টি নিয়ম। এবার আমরা আরেকটা পার্টে আসব, যে জ্ঞান, আরেকটা ছিল নলেজ। তাহলে তিনি কিন্তু বলছেন নলেজকে তিনি 2 পার্টে ভাগ করেছেন, একটাকে ইনটিউশন হিসেবে রেখেছেন, আর একটাকে তিনি সিদ্ধান্ত গ্রহণ, যেটাকে ডিডাকশন বলা হচ্ছে, সেই ডিডাকশনকে তিনি রাখছেন। তাহলে চলো দেখি আমরা যে আসলে তিনি জ্ঞানকে 2 পার্টে ভাগ করে, একটা সজ্ঞা আর একটা সিদ্ধান্ত গ্রহণ, ডিডাকশন। তার ডিডাকশন হিসেবে আমরা জানি অনুমানকে জানি, আর সজ্ঞা ইনটিউশনসকে তিনি কিভাবে দেখছেন সেই বিষয়ে। দেখো একটা হচ্ছে সজ্ঞা। সজ্ঞা আসলে কি, ইনটিউশন কি, নলেজের একদম ক্ষুদ্রতম ভাগ যেটাকে বলা যেতে, অর্থাৎ তার মাধ্যমে আমাদের যেটা হয়। ঠিক আছে। তাহলে এখানে বলছি দেখো, একটি বুদ্ধিবৃত্তিক কার্যকলাপ
বা এমন স্পষ্টতা দৃষ্টিভঙ্গি যা মনের মধ্যে কোনো সন্দেহ থাকে না, তাকে ইনটিউশন বলে। আমি প্রথমে এটাকে বলে দিয়েছি, কারণ এমন একটা আমার মনে যদি কনফিউশন হয়, সেটাকে দূর করার জন্য আমার যতক্ষণ না সন্দেহ দূর হবে ততক্ষণ কিন্তু আমি সেটাকে নলেজ বলতে পারবো না। আর সেই পার্টকে কি বলছে? ইনটিউশন। আর এটা যদি ইন্দ্রিয় দ্বারা উপলব্ধ হয়, দেখো ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি যে জ্ঞান উৎপন্ন হয় তার সংজ্ঞা কি? সংজ্ঞা এমন একটা অবস্থা যা কোনো প্রকার সন্দেহ থাকবে না। কিন্তু ইন্দ্রিয় অভিজ্ঞতা আমাদের কি হয়? আমাদের অপূর্ণ কল্পনা তৈরি করে। দূর থেকে রজ্জুকে দেখছি, তাতে আমার সাপ দেখছি, এই যে তারপর আমার কল্পনা, দূর থেকে রজ্জুকে দেখছি, সে অনেক ধরনের কনফিউশন হতে পারে, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, এবার সেখানে আমার কল্পনা তৈরি হচ্ছে, ও আচ্ছা সেখানে সাপ হবে, আর সেটা দেখো সেই সাপটা কিন্তু আমার কাছে কি সন্দেহ বা বিভ্রাট তৈরি করে। তাহলে ইন্দ্রিয় উপলব্ধ জ্ঞান আমার কি করে? সবসময় বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে, কিন্তু সজ্ঞা কিন্তু তা করে না। যখন তোমার কোনো সন্দেহ থাকে না, যেমন 2 + 2 = 4, এখানে তোমার কোনো প্রকার সন্দেহ নেই, এটাকে বলে সার্টেন নলেজ। এই যে নিশ্চিত জ্ঞান, এই নিশ্চিত জ্ঞানে কি থাকবে না? কোনো ধরনের সন্দেহ থাকবে না। তাহলে যে সজ্ঞার দ্বারা আমরা যে সত্যকে উপলব্ধি করি তাকে আমরা জ্ঞান বলতে পারি। 2 + 2 = 4। ঠিক আছে। আর একটা বলছে ডিডাকশন, এই যে সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ আমরা জানি যে সিদ্ধান্ত কি করে, অ্যাকচুয়ালি এটা অনুমানের পথ, কিন্তু এই অনুমান কিন্তু ডেকার্টকে এই অনুমান হিসেবে ধরলে কিন্তু হচ্ছে না। কেন? কারণ ডিডাকশন যে রয়েছে সেখানে বলছে নিশ্চিতভাবে জানা তথ্য থেকে সমস্ত প্রয়োজনীয় অনুমান, তথ্য বলছে ফ্যাক্ট, FACT, ফ্যাক্ট। কিন্তু এই যে দেখো অনুমান বাক্য যে হয়, এটা কি কোনো একটা তথ্যের সঙ্গে কোনো একটা তথ্যের সম্পর্ক হয়, এটাকে অনুমান বলছে, এটাকে ডিডাকশন বলছে। নিঃসৃত হয়, আশ্রয় বাক্য থেকে কি হয়? সিদ্ধান্ত নিঃসৃত হয় অনিবার্যভাবে। কিন্তু ডেকার্তের এটার সঙ্গে সেই ডিডাকশন কিন্তু মিলবে না। কেন? কারণ তিনি তথ্যের কথাই বলেননি, তিনি বলছেন একে অপরের সাথে সত্যের সম্পর্ক। যেমন আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, আমি চিন্তা করি, আই কজিটু, আমি চিন্তা করি তাই আমি আছি। তাহলে এটা কি সম্পূর্ণরূপে সত্যের কথা বলছেন, যে আমি, আমার সব ঘটনাগুলি কি হবে? একটা সত্যের সঙ্গে আর একটা সত্যকে যুক্ত থাকবে। কোনোভাবেই কোনো তথ্যের সঙ্গে কোনো তথ্য ভুল হতে পারে, তথ্য ঠিক হতে পারে, কিন্তু সত্য কিন্তু সব সময় সত্য। যেমন রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে, ছাগলের দাঁড়িয়ে আছে, তার রবীন্দ্রনাথ ইজ ছাগল। তো এটাই কি হচ্ছে? দেখো তথ্য রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে ঠিক আছে, ছাগলের দাঁড়িয়ে আছে ঠিক আছে, থাকতেই পারে দাঁড়িয়ে, কিন্তু রবীন্দ্রনাথ হয় ছাগল, এই লাইনটা কিন্তু ঠিক নেই। তাহলে এখানে শুধু তথ্যের উপর নির্ভর করে তার ফর্মাল লজিককে তৈরি করা হচ্ছে, তথ্য এখানে প্রায়োরিটি পাচ্ছে, কিন্তু এখানে কিন্তু সত্যকে প্রায়োরিটি পাচ্ছে। সত্যই মেন, সত্যে আমাদের উপনীত হতে হবে, তাহলে এর জন্য ডিডাকশন। তাহলে একটি সত্য থেকে সরে এসে নিশ্চিতভাবে যে জ্ঞাত নতুন সত্য গঠন করতে পারি, এমনই তো আমাদের একটা পদ্ধতির দরকার। তাহলে সেই পদ্ধতির মাধ্যমে আমাদের কি হবে? আমাদের সেই পদ্ধতির মাধ্যমে আমাদের জ্ঞান লাভ হবে। তাহলে আমরা একটা বিষয়কে জানতে পারলাম যে কোনো একটা জ্ঞানকে হতে হলে যে ডেকার্তের যে ফিলসফি অনুযায়ী আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে তিনটি বিষয়কে অনুশীলন করতে হবে। এক তো হচ্ছে তিনটি যুক্তিকে এবং চারটি যে নিয়ম রয়েছে সেখানে, আর রয়েছে আমাদের যে সজ্ঞা, অর্থাৎ আমাদের এই জ্ঞান, নলেজ, এই তিনটিকে যখন আমরা একসঙ্গে অ্যাসেম্বল করব সেটাকে সংশয় পদ্ধতি বলা যেতে পারে। কিন্তু এখানে তোমরা কিন্তু কোনোভাবেই আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম এক্সিস্ট লিখে দিও না, বা এখানে মাইন্ড বডি রিলেশনকে ব্যাখ্যা করে দিও না, কারণ এটা এই তিনটি টপিককে লিখে দিলেই কিন্তু এটা হয়ে যাওয়ার কথা এবং হয়ে যাবে আশা করি। তো আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। ভিডিও আর বড় করছি না, ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবার থেকে আজকে নিয়ে নিচ্ছি বিরতি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ জানাই। জয় হিন্দ, জয় ভারত।